আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই অগস্ট সরকারি ছুটি, 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধান রেখে নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত। গুমের ঘটনায় সংস্থা হিসেবে র্যাব সবচেয়ে বেশি জড়িত বলে তদন্ত কমিশনের রিপোর্ট, সেনা সদস্যদের সংশ্লিষ্টতা অস্বীকারের সুযোগ নেই মন্তব্য। ইরানে হামলা পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন ও খামেনির চরম প্রতিশোধের হুঁশিয়ারি, হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধীদের বিক্ষোভ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বাংলাদেশ সমৃদ্ধ হয় বিচিত্র সুস্বাদু ফলের সমাহারে, প্রাণ প্রকৃতি রক্ষায় দেশীয় ফল সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা, তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইন্দোনেশিয়ার মাউন্ট লেউতোবি লাকি লাকি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর সর্বোচ্চ সতর্কতা জারির খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধের খবর। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য মার্কিন হামলা বিষয়ে সতর্ক করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এটি হলে যুক্তরাষ্ট্রকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা না চালানোর দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন যুদ্ধবিরোধীরা। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কানাডায় G7 সম্মেলন শেষ না করে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ফিরে আসায় ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিষয়ে শুরু হয় জোর আলোচনা। ইরানে হামলা প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি কি করবেন তা কেউ জানে না, একমাত্র যুক্তরাষ্ট্রই ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম উল্লেখ করে তিনি বলেন, তার মানে এই নয় তিনি সেটি করতে যাচ্ছেন। সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পথ খোলা আছে, এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম জানিয়েছে ইরানে হামলা পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ট্রাম্প, তবে হামলা শুরুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত ইরান পরমাণু কর্মসূচি ত্যাগ করে কিনা সেই অপেক্ষায় রয়েছেন ট্রাম্প। ওয়াশিংটনের হামলা পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে ইরান। জাতির উদ্দেশ্যে ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। চাপিয়ে দেওয়া যুদ্ধ কিংবা শান্তি কোনোটাই মেনে নেবেন না তারা। যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হাইপারসনিক ছাড়াও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এদিকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। মাত্র কয়েক ঘন্টায় তেহরান সহ বিভিন্ন স্থানে 40টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। যুক্তরাষ্ট্র যেন সংঘাতে না জড়ায় সেই দাবি জানান তারা।
বিক্ষোভ হয়েছে ম্যানহাটন সহ নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর 5ই অগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে এ তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, 5ই অগস্ট উপলক্ষে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে ব্রিফিং চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, সংলাপের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? রিদিতা, আপনাকে জানাই সারাদিন আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শেষে জাস্ট কিছুক্ষণ আগেই যদি 5 থেকে 7 মিনিট বলি, এইখানেই কিন্তু জমজমাট পরিস্থিতি ছিল। ব্রিফিং করে সর্বশেষ দলগুলো বেরিয়ে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ফরেন সার্ভিস একাডেমিতেই। আপনাকে জানাই যে আজকে দিনভর আলোচনা হয়েছে রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, রাষ্ট্রপতি আসলে নির্বাচিত হবেন কিনা, তার ক্ষমতার মেয়াদ, তার ক্ষমতা বাড়বে কিনা। তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো এবং তাকে দলের কোনো মনোনয়নের ভিত্তিতে নয় বরং সরাসরি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে প্রায় অধিকাংশ দলই মত দিয়েছেন। তবে কোন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেই পদ্ধতিটা নিয়ে আজকে এখনো পর্যন্ত কোনো মতৈক্য হয়নি। আমরা সর্বশেষ যে তথ্যটা জেনেছি যে জি, ধন্যবাদ আপনাকে। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে। বিধিমালা লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। দেশে নির্বাচনের জন্য জনপ্রিয় প্রচার মাধ্যম পোস্টার, তবে নানা দিক বিবেচনায় সমান সুযোগ নিশ্চিতে আগামী সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে ইসির 7ম সভায় রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ইসি। পোস্টার না থাকলেও প্রচার করা যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে। প্রচারণা চালানো যাবে 3 সপ্তাহ। দল ও প্রার্থীকে দিতে হবে হলফনামা। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদকেও নির্বাচন করতে চাইলে প্রার্থী হওয়ার আগে করতে হবে পদত্যাগ। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে
আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে ছিল না, সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে পারে নির্বাচন কমিশন। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের সদস্যরা বলেছেন, বিগত সরকারের আমলে সংস্থা হিসেবে গুমের ঘটনায় সবচেয়ে বেশি জড়িত ছিল র্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী সরাসরি জড়িত না থাকলেও তাদের সদস্যরা বিভিন্ন সংস্থায় দায়িত্বপ্রাপ্ত হয়ে গুমে জড়িয়েছেন এবং সেনাবাহিনীর বিষয়টি জানার কথা অস্বীকার করার সুযোগ নেই। কমিশন সদস্যরা আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী শক্তি দমনের জন্যই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিগত সরকার। পান্থর রহমানের রিপোর্ট। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার 253 ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গুটি কয়েক সৌভাগ্যবানকে ছেড়ে দেয়া হলেও বেশিরভাগ গুমের শিকার ব্যক্তিকে হত্যা বা জঙ্গি তকমায় বিচারাধীন অথবা ভারতে পাঠিয়ে দেওয়ার তথ্য পেয়েছে কমিশন। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশন উল্লেখ করেছে, গুমের ঘটনায় অভিযুক্তদের অনেকে এখনো ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছেন। গুমের শিকার ব্যক্তি, সাক্ষী বা তাদের পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য অভিযুক্তদের সব নাম এখনই প্রকাশ করেনি কমিশন। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক, উনি তো একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন যে গুমের সাথে জড়িত ছিল র্যাব এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল, কথা বলছেন, এবং উনি ক্ষমাও চেয়েছেন। মানে ইনস্টিটিউশনালি আরবি রেসপন্সিবল না, দ্যাটস কারেক্ট, ইনস্টিটিউশনালি। কিন্তু ডিজিএফআইয়ের অফিসার্সরা, তারপর আপনার এনএসআইয়ের অনেক অফিসার্স এবং র্যাবের বিশেষ করে যারা কমান্ডিং অফিসার্স এবং যারা আপনার এডিশনাল এডিজি বলে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফস অপারেশনস, তারা সব কিন্তু আর্মির অফিসার্স। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশনের প্রধান কাজ তথ্য অনুসন্ধান উল্লেখ করে সদস্যরা আশা করেন ঘটনাগুলোর অধিকতর তদন্ত করবে পুলিশ। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। বিচারের স্বচ্ছতার স্বার্থে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 25শে জুন সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের বক্তব্য শুনবেন আদালত। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, বিগত সরকারের সময় বিচার ব্যবস্থাকে হাইজ্যাক করা হয়েছিল। বর্তমানে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কাজ চলছে। মব ভায়োলেন্স সহ জানমালের ক্ষয়ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, গত 3 সপ্তাহে সেনাবাহিনী 56টি অবৈধ অস্ত্র, 990 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। কর্নেল শফিকুল ইসলাম বলেন, বর্ডারে পুশিং ঠেকাতে বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক রয়েছে। মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে, এবং আমরা
গতবারের তুলনায় আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি এবং আপনারা যদি রংপুরের যে ঘটনাটি দেখতে পারেন, সেখানে মব ভায়োলেন্স যে ঘটনাটি ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গত 3 সপ্তাহে সেনাবাহিনীর অভিযানে যেমন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, তেমনি 452 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মূল ফটক আটকে রাখেন তারা। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকাবাসীর ব্যানারে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনে জড়ো হন ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে 14 মে থেকে আন্দোলন শুরু করেন অনুসারীরা। ঈদের বিরতির পর 15 জুন থেকে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান পরিস্থিতিতে আর চুপ থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি। সচিবালয়ে উপজেলা পর্যায়ে 44টি লাইব্রেরির নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 4 মাসের মধ্যে এসব লাইব্রেরি নির্মাণ শেষ হবে। এই বিষয়টা নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে মানে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। রাজধানীর ফার্ম গেটে শুরু হয়েছে 3 দিনের ফল মেলা। কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। এবার মেলার স্লোগান দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। মৌসুমি ফল সহ নানা জাতের দেশি বিদেশি ফল দিয়ে সাজানো হয়েছে বাহারি স্টল। উপদেষ্টা জানান ঢাকার পাশাপাশি সারা দেশে জেলা এবং উপজেলা পর্যায়েও মেলার আয়োজন করা হচ্ছে। মেলা ঘুরে দেখে কৃষি উপদেষ্টা কৃষি গবেষণা মিলনায়তনে সেমিনারে অংশ নেন। স্বাস্থ্য, পুষ্টি ও বাণিজ্যিকীকরণে দেশি ফল বর্তমান প্রেক্ষিত, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিরোনামে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান। দেশি ফলের গাছ লাগাতে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনে সহযোগিতা দেওয়ার পরামর্শ দেন কৃষি উপদেষ্টা। দেশীয় ফল সব চিনেই না, আঙ্গুর, আপেল এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায়। কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি এবং এটার মানও কিন্তু অনেক উন্নত। তাই আপনারা প্রচার করবেন দেশি ফল যেন আমরা খাই। দেশি ফল খেলে আমাদের কিন্তু বৈদেশিক পয়সাও কিন্তু অনেক সাশ্রয় হবে। আরেকটা প্লাস, আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা কিন্তু বিদেশে প্রচুর পরিমাণ আম, কাঁঠাল এগুলি কিন্তু পাঠাচ্ছি, পেয়ারা। ফুল, ফল, ফসলের উর্বর ভূমি বাংলাদেশ। বৈচিত্র্যময় 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফলের দেখা মেলে। মানুষের পাশাপাশি এসব ফল বন্যপ্রাণীর অন্যতম খাদ্য। তবে প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ ফলদ বৃক্ষ সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। ঋতু বৈচিত্র্যে বাংলার ফল নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। উর্বর মাটিতে উৎপাদিত সোনালী ফসল, ফুল ফলের ঘ্রাণে সারা বছরই মাতোয়ারা থাকে বাংলার প্রাণ প্রকৃতি। গ্রীষ্মের তপ্ত রোদে যখন নাবিশ্বাস জনজীবন, তখনই স্বস্তি আনে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ সহ বিভিন্ন ধরনের রসালো ফল। গ্রীষ্মের তপ্ত আবহাওয়া দূর করতে প্রশান্তির বৃষ্টি নিয়ে আসে বর্ষাকাল। এ সময়ও বাংলার প্রকৃতিতে দেখা যায় পেয়ারা, আমড়া, আনারস, লটকন,
জামরুল সহ বিভিন্ন দেশীয় ফল। প্রকৃতিতে রূপ, রং ও স্নিগ্ধতা নিয়ে আসা শরৎকালেও পাওয়া যায় তাল, আমলকি, জলপাই, করমচা ও আতাফল। হেমন্তে ডালিম, সফেদা, কদবেলের পাশাপাশি পাওয়া যায় রসালো, নরম শ্বাস ও মিষ্টি স্বাদের পানিফল। পুষ্টিগুণ সমৃদ্ধ জলপাই, বরই, আমলকি, পেয়ারার সমারোহ নিয়ে প্রকৃতিতে হাজির হয় শীতকাল। আর ঋতুরাজ বসন্তে শুধু ফুলেরই রাজত্ব নয়, পাওয়া যায় পেঁপে, তরমুজ, বেলসহ বিভিন্ন মুখরোচক ফল। বাংলার প্রকৃতিতে দেখা মিলে বুনো ফলেরও। ফলসা, বিলম্বী, ডেওয়া আর কাঠলিচুর মতো বুনো ফল বর্ণ, গন্ধ ও স্বাদের দিক থেকেও বৈচিত্র্যময়। তবে অদূরদর্শী নানা কর্মকাণ্ডে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় ফল। স্বাদ, পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্বের বিবেচনায় এসব ফল সংরক্ষণে উদ্যোগ নিলে একদিকে ভবিষ্যৎ প্রজন্ম পাবে দেশীয় ফলের স্বাদ, অন্যদিকে মিটবে বন্যপ্রাণীর খাদ্য চাহিদাও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বগুড়ায় বিমান বাহিনীর ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনীর 16 জন ও নৌবাহিনীর 1 জন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সে স্কোয়াড্রন লিডার AKM শওকতুল্লাহ চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে সম্মানজনক মফিজ ট্রফি অর্জন করেন। বিমান বাহিনী প্রধান বগুড়ায় কাঙ্ক্ষিত বাণিজ্যিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বলেন, এই বিমানবন্দরের সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক, মেশিনগান এবং ড্রোন থেকে চালানো গুলিতে কমপক্ষে 119 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে ঘটনাস্থলে বহু মানুষ নিহত হন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহায় সিনেমা হলে দর্শক প্রিয়তায় এগিয়ে চলচ্চিত্র এশা মার্ডার কর্মফল। সানি সারোয়ার পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। সম্প্রতি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সেখানে দর্শকদের পাশাপাশি ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। নিটোল টাটা বিশেষ সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে মাউন্ট লেইওতবি লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ উদগীরণ হচ্ছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, উদগীরণের ফলে সৃষ্ট ছায়ের মেঘ প্রায় 11 কিলোমিটার উঁচু পর্যন্ত উঠে যায়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4:35 1584 মিটার উঁচু 2 জ্বালামুখের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়, যা পর্যটন দ্বীপ ফ্লোরেসের ওপরে বিশাল মেঘ তৈরি করে। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্ন্যুৎপাতের 7 বর্গ কিলোমিটারের মধ্যে কারো অবস্থান করা নিরাপদ নয়। পাশাপাশি লাভার প্রবাহ নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর সিএ ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICAB সভাপতি মারিয়া হাওলাদার বলেছেন, হিসাববিদদের নিয়ে মঙ্গলবার ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ ICMAB-র সভাপতির বক্তব্য তথ্যভিত্তিক নয়। সেফগার্ডিং অডিট ফর ন্যাশনাল ইন্টারেস্ট, লোকাল অ্যান্ড গ্লোবাল পার্সপেক্টিভ শিরোনামে সংবাদ সম্মেলনে ICMAB-র বক্তব্যকে আপত্তিকর উল্লেখ করে কথা বলেন সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফার সভাপতি হুমায়ুন কবির।
আইসিএবির সাবেক সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন, কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ এবং মোহাম্মদ মেহেদি হাসান। র্যাব পরিচয়ে রাজধানীর উত্তরায় মোবাইল ফোনে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের এজেন্টের কাছ থেকে কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল পরিকল্পনাকারী গোলাম মুস্তাফা ওরফে শাহিন পুলিশের চাকুরিচ্যুত সদস্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল ডাকাতির অন্যতম হোতা। এখন পর্যন্ত ডাকাতির 34 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 14 জুন সকাল 9টা উত্তরার 13 নম্বর সেক্টর থেকে নগদ এজেন্টের 1 কোটি 8 লাখ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই বাধায় পড়েন প্রতিষ্ঠানের কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালানোর চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা ব্যক্তিরা টেনে হিঁচড়ে গাড়ি পর্যন্ত নিয়ে যায় তাদের। টাকার ব্যাগ সহ ওঠানো হয় গাড়িতে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় চাঞ্চল্য। 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল। বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ করতো। পুলিশ বলছে, ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ থানার বৃন্দাবন এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল, 3 জন ওদেরকে ধরেছে। প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আমরা আস্তে আস্তে মনে করি বাকি জিনিসগুলো জানতে। ঘটনায় আরও কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত 248 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আসেনি। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 104 জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা বিভাগে 18 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, উত্তর সিটিতে 20 জন, রাজশাহী বিভাগে 18, খুলনায় 7 জন আক্রান্ত হয়েছে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।